এর সভাপতি জনাব সাদ্দাম হোসেন, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো রয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব জনাব নুরুল হক নূর। আপনার কে স্বাগত জানাই, আপনি সময় করে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ছাত্রলীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন, এবং এই নিষিদ্ধ সংগঠন বা একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল। এইটা আপনি কিভাবে দেখেন? এটা প্রথমে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে সুস্পষ্ট বলেছি যে এটির কোনো যৌক্তিক ভিত্তি, কোনো আইনি ভিত্তি, কোনো নৈতিক ভিত্তি কোনো কিছুই নেই। এজন্য এটিকে আমরা থোড়াই কেয়ার করি, এটিকে আমরা ন্যূনতম অর্থে পরোয়া করি না। এবং সত্যিকার অর্থে যারা পাকিস্তান সামরিক বাহিনী মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগ সহ আমাদের বাংলাদেশ ছাত্রলীগ উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, তো যারা সামরিক স্বৈরশাসক, যারা বাংলাদেশের জনগণের উপর যারা জবরদখল করে কুক্ষিগত ক্ষমতা চাপিয়ে দিয়েছে, তারা যখন আমাদেরকে নিষিদ্ধ করে, আমরা মনে করি এই নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের জন্য ব্যাজ অব অনার, এটি আমাদের জন্য সম্মানের। এবং তারা মূলত এটি করেছে, তারা যেটি রিসেট বাটন, যেটি তারা বলেছে যে তারা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার, গণতান্ত্রিক অঙ্গীকার সবকিছুকে ধূলিসাৎ করে দিয়ে যেন নতুন করে 24 সালে বাংলাদেশের ইতিহাসে যাত্রা শুরু হচ্ছে, সেটি যে করতে যাচ্ছে, সেই রিসেট বাটন বাস্তবায়ন করার একটি প্রারম্ভিক লক্ষ্য হিসেবে তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এবং আরেকটি বিষয় মনে করি, সেটা হচ্ছে তারা যে আমাদের তারা তো প্রথম কথা হচ্ছে তাদের তো জনগণের ম্যান্ডেট নেই, তারা অগণতান্ত্রিক, অবৈধ এবং অসাংবিধানিক। এই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবং আরেকটি বিষয়, এই গণহত্যা, এই যে বিষয়গুলো উঠতে বসতে তারা সবসময় বলছে এই যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এবং আমরা যেটি মনে করি, একটি হচ্ছে যে এটি ফৌজদারি অপরাধ, একটি আইনানুগ তদন্তের বিষয়। কিন্তু আমরা যেটি মনে করি সেটি হচ্ছে যে এটি সুস্পষ্টভাবে এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারাই আজকে ক্ষমতাসীন রয়েছে, সেই দায়টি আড়াল করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর। জনাব নুরুল হক নূর, এখন এখানে গণ অভ্যুত্থানের পরে গণমানুষের এতটা এই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ সহ এই ফ্যাসিবাদের দোসর, তাদের প্রতি ঘৃণা তৈরি হয়েছে। মানুষ আসলে তাদের নামটাও শুনতে চায় না। তো যার ফলে আমরা লক্ষ্য করেছি যে আমাদের নেতাকর্মী সহ বড় একটা অংশের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল, তারা বলছে যে যেখানে জার্মানি কিংবা ইটালির মতো দেশে ফ্যাসিবাদের কারণে মুসলিনির পার্টি কিংবা হিটলারের নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছে, সেখানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সবচেয়ে সন্ত্রাসী সংগঠন এবং হাতুড়ি হেলমেট বাহিনীর যারা তাণ্ডব চালিয়েছিল এই আন্দোলন সহ গত 1.5 দশকে, সেখানে ছাত্রলীগ এবং যুবলীগ ছিল অগ্রণী ভূমিকায়। তাদেরকে নিষিদ্ধ করার একটা ব্যাপক জন দাবি তৈরি হয়েছে বা দাবি উঠেছে। সেইখানে আমরা যেহেতু রাজনীতি করি, একটা উদীয়মান রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, কাজে আসলে ওই আপনি যেটা বলছেন, আমরা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সকলের প্রতি সহনশীল, সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থ চাহিদার পাশাপাশি সংখ্যালঘু মানুষেরও নিরাপত্তা, তাদের স্বার্থ দেখাও রাজনৈতিক দল হিসেবে এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। অনেকে ওই যে বলছেন, এখন আপনার মতো সাংবাদিক আপনার হিসাব করতে হয় যে আমি অমুককে ডাকলে পাবলিকের গালি আমি কেয়ার করি না। নূর, পাবলিকের গালি আপনি কেয়ার করেন, আপনি খেয়াল করেন বলতে গিয়ে নূর পাবলিকের গালি আমি কেয়ার করি না, আপনি খেয়াল করে দেখেন 50টা জায়গা থেকে 50টা মামলা হবে এই আওয়ামী লীগের বানানো একটা ল দেয়া 50টা জায়গা থেকে। তো এই হ্যারাসমেন্টটা, বাংলাদেশে আমার অপারেশন আছে, আমি আমেরিকায় রেজিস্টার্ড হইতে পারি, বাংলাদেশে আমার অপারেশন আছে, সেখানে আমার রেজিস্টার্ড হতে হবে, তো সেগুলো আমি কেন এই হ্যারাসমেন্টটা নিব না? এটা এখন সেরকম এখন হইতো কিনা এটা তো আমরা জানি না, আপনিও জানেন না, কারণ এখন তো ওই আগের পলিটিক্যাল গভর্নমেন্টের মতো একেবারেই কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। দ্বিতীয়ত আমরা এই আপনি মামলার কথাটা যেহেতু তুলেছেন, যখন আপনার কিছু সাংবাদিক আসলে যারা সরাসরি ইনভলভ না এই গণহত্যায় কিংবা ঘটনায় সুনির্দিষ্টভাবে, তাদের বিষয়ে আমরা কথা বলেছিলাম যে ব্যবসায়ীকে মামলায় অন্তর্ভুক্ত করেছে। আমরা এরকমও শুনেছি যে সেই ব্যবসায়ীর কাছে মামলার এজাহার নিয়ে গেছে যে আপনাকে মামলার আসামি করা হবে, না হলে টাকা দিতে হবে আমাদেরকে 2 কোটি 5 কোটি। তো এখন এই মামলা নিয়ে কিছু লোক ব্যবসা করেছে, এবং এমনও শুনেছি যে যারা আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই পরিবারকে কিছু সহযোগিতা দিয়ে আপনার সাদা কাগজে তারা স্বাক্ষর নিয়ে এসেছে এবং এজাহারটা মনমতো সাজিয়েছে। যাদেরকে মনে হয়েছে ও মক্কে মামলায় দিলে পয়সাপাতি উঠানো যাবে বা একটা ব্যবসা করা যাবে, সেই সমস্ত লোককে মামলায় জড়ানো